আপনারা দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি রাউজে জাবিদা ঐশী। টানা 10 দিনের চীন সফর শেষে বাংলাদেশে ফিরেছে বিএনপি সহ 22 সদস্যের একটি প্রতিনিধি দল। এর আগে ইউনান প্রদেশ দিয়ে শেষ হয় তাদের এই সফর। সেখানে প্রাদেশিক গভর্নরের সাথে মতবিনিময় করেন তারা। খুনমিং থেকে বিস্তারিত জানাচ্ছেন শুয়েফেফে শিখা। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে বাংলাদেশের একটি প্রতিনিধি দল 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত চীনের বেইজিং, শানসি এবং ইউনান প্রদেশে সফর করেছেন। বাংলাদেশের জাতীয়তাবাদী দল পিএমপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে এই প্রতিনিধি দলের মধ্যে আরও রয়েছেন 8টি রাজনৈতিক দলের প্রধান, think ট্যাঙ্কের গবেষক, গণমাধ্যম কর্মী এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা। 4 মার্চ চীনের ইউনান প্রদেশের রাজধানী খুনমিংয়ে বাংলাদেশের এই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন ইউনান প্রদেশের ভাইস গভর্নর শু হাও। এই সময় শু হাও বলেন, ইউনান এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ বিনিময় বজায় রয়েছে। ঢাকা ও খুনমিংয়ের মধ্যে প্রতিদিন সরাসরি ফ্লাইট চলাচল করে। বাংলাদেশের প্রতিনিধিরা বহুবার খুনমিংয়ে এসে চীন দক্ষিণ এশিয়া মেলা এবং চীন দক্ষিণ এশিয়া সহযোগিতা ফোরামে যোগদান করেছেন। ইউনান প্রাদেশিক নেতারাও বহুবার বাংলাদেশ সফর করেছেন বলেও জানান তিনি। পরে অর্থনীতি, বাণিজ্য, কৃষি এবং শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে গভীর মত বিনিময় হয়। সংশ্লিষ্ট তথ্য সূত্র বলছে, 2024 সালে ইউনান আর বাংলাদেশের আমদানি ও রপ্তানির পরিমাণ 1.09 বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের চেয়ে 206.5% বৃদ্ধি পেয়েছে। তা দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। সাক্ষাৎকালে শু হাও আরও বলেন, 40 বছর হল চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী এবং মানব ও সংস্কৃতি বিনিময় বর্ষ। ইউনান প্রদেশ বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ বিনিময় ও সহযোগিতা আরও বাড়াতে ইচ্ছুক। তিনি প্রস্তাব করেন, দুপক্ষই বাণিজ্য, পুঁজি বিনিয়োগ, নতুন জ্বালানি শিল্প খাতে আরও বেশি সহযোগিতা করতে পারে। চিকিৎসা সেবা খাতে ইউনান প্রদেশে সমৃদ্ধ চিকিৎসা সম্পদ এবং শ্রেষ্ঠ পরিবেশ রয়েছে। অনেক বাংলাদেশি শিক্ষার্থী ইউনানে ক্লিনিক্যাল মেডিসিন অধ্যয়ন করছে। ইউনান বাংলাদেশিদের শারীরিক পরীক্ষা এবং চিকিৎসার জন্য 4টি হাসপাতালকে মনোনীত করেছে উল্লেখ করে তিনি বলেন, শারীরিক পরীক্ষা, রোগ নির্ণয়, চিকিৎসা এবং স্বাস্থ্য সেবার জন্য ইউনান বাংলাদেশি বন্ধুদের স্বাগত জানায়। এছাড়া কৃষি, শিক্ষা এবং পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও বাড়াতে ইচ্ছুক ইউনান। জবাবে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান পিএমপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, কৃষি বাংলাদেশের মূল স্তম্ভ শিল্প। দেশের জিডিপির 1/3 আসে কৃষি থেকে এবং জনসংখ্যার 2/3 জীবিকা কৃষির উপর নির্ভরশীল। শিল্পসহ নানা ক্ষেত্রের উন্নয়নে চীন থেকে অভিজ্ঞতা নিচ্ছে বাংলাদেশ।
ভবিষ্যতে পোশাক উৎপাদন সহ অর্থনীতির ক্ষেত্রে চীনের কাছ থেকে অব্যাহত জোরালো সহায়তার প্রত্যাশা করছে বাংলাদেশ। ইউনান প্রদেশ বাংলাদেশের সবচেয়ে কাছের চীনের এক প্রদেশ। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে কুনমিং শহর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুপক্ষের মধ্যে এই উদ্যোগের আওতায় আরও ঘনিষ্ঠ বাণিজ্যিক সহযোগিতা বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। চীনের 14তম জাতীয় গণকংগ্রেস এনপিসির তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। বুধবার সকালে বেইজিংয়ের মহাগণভবনে অধিবেশন উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ সিপিসির নেতা ও কর্মকর্তারা এবং এনপিসির 2880 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী লি ছিয়াং স্টেট কাউন্সিলের পক্ষ থেকে গেল বছরের সরকারি কাজের প্রতিবেদন এবং নতুন কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। 5 থেকে 11 মার্চ চলা এই অধিবেশনে এনপিসির স্থায়ী কমিটির কর্ম প্রতিবেদন, সর্বোচ্চ আদালতের কর্ম প্রতিবেদন আর সুপ্রিম পিপলস প্রসিকিউটরের কর্ম প্রতিবেদন পর্যালোচনা করা হবে। প্রতি বছরের বার্ষিক অধিবেশনে দেশের গুরুত্বপূর্ণ নীতিমালা, আইন ও নতুন কর্মী নিয়োগ দেওয়া হয়। এ ব্যবস্থা চীনের সমাজতন্ত্রের গণতান্ত্রিক রাজনীতির প্রতিফলন। 2025 সালে চীনের চতুর্দশ পাঁচশালা পরিকল্পনার শেষ বর্ষ এবং পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনার শুরু। চীনের দক্ষ কর্মী বাহিনীকে আরও শক্তিশালী করতে বর্ধিত বৃত্তিমূলক প্রশিক্ষণের প্রচার করছেন জাতীয় গণকংগ্রেস এনপিসির ডেপুটি চং ওয়ে। স্কুল পর্যায় থেকে শুরু করে বিভিন্ন বয়সী মেধাবী শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী বাহিনীতে পরিণত করা সম্ভব বলে মনে করেন তিনি। ফলে একদিকে যেমন দক্ষ জনবল তৈরি হবে, অন্যদিকে জ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে দক্ষতার সাথে উৎপাদন করা যাবে। চীনের দক্ষ কর্মী বাহিনীকে শক্তিশালী করার প্রচেষ্টায় উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধির জন্য বর্ধিত বৃত্তিমূলক প্রশিক্ষণের কথা জানিয়েছেন জাতীয় গণকংগ্রেসের ডেপুটি চং ওয়ে। চীনের উৎপাদন খাত এবং উদ্ভাবনের মেরুদণ্ড দক্ষ কর্মীরা, তাই কর্মীদের দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা উন্নত করা চংয়ের প্রাথমিক লক্ষ্য। গত এক বছরে তিনি 30টিরও বেশি উৎপাদন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। শিল্প উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধি সম্পর্কে শ্রমিকদের কাছ থেকে তাদের দৃষ্টিভঙ্গি এবং প্রতিক্রিয়া সংগ্রহ করেছেন। উদ্ভাবন মূলত প্রতিভার উপর নির্ভর করে এবং প্রতিভাই প্রাথমিক উৎপাদনশীল শক্তি। তবে প্রতিভা চর্চা এবং উদ্ভাবনী স্টুডিও প্রতিষ্ঠায় উদ্যোগগুলো উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়। পূর্ব চীনের চিয়াংসি প্রদেশ পরিদর্শনের একটি অভিজ্ঞতা তুলে ধরেন চং ওয়ে। উৎপাদন সরঞ্জামগুলো যেহেতু স্মার্ট হয়ে উঠছে, তাই প্রযুক্তিবিদদের কেবল পরিচালনা দক্ষতাই নয়, সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেডের ক্ষেত্রেও উন্নত দক্ষতা অর্জন করার আহ্বান জানান তিনি। তবে এই ক্ষেত্রগুলোতে পর্যাপ্ত দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে এবং কোম্পানিগুলোর বহুমুখী প্রতিভা বিকাশে টেকসই বিনিয়োগের ক্ষমতা নেই বলেও উল্লেখ করেন তিনি। গেল বছর এনপিসির বার্ষিক অধিবেশনে চং একটি প্রস্তাব পেশ করেন, যেখানে তরুণদের প্রতিভা বিকাশের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি, দক্ষতা প্রশিক্ষণ, ভর্তুকি এবং উদ্যোগগুলোকে কর প্রণোদনা দেওয়ার আহ্বান জানানো হয়। সে সময় তিনি কর্মচারী প্রশিক্ষণ এবং উদ্ভাবনী স্টুডিওতে বিনিয়োগের আহ্বান জানান। তার পরামর্শ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে। এরই প্রেক্ষিতে কর্মীদের শিক্ষা ব্যয়ের জন্য কর পূর্ব কর্তনের সীমা মোট মজুরির 2.5% থেকে 8% উন্নীত করে উদ্যোগের উপর বোঝা কমিয়ে দেয় অর্থ মন্ত্রণালয় এবং রাজ্য কর প্রশাসন। কর ছাড়ের সীমা বৃদ্ধি বলতে বোঝায় প্রতিষ্ঠানগুলো কর্মীদের শিক্ষার উপর তাদের ব্যয়ের একটি বৃহত্তর অংশ কর কর্তন হিসেবে দাবি করতে পারে, যার ফলে আমরা কর্মীদের প্রশিক্ষণের জন্য আরও তহবিল বরাদ্দ করতে পারি। 2024 সালে আমাদের কোম্পানির কর্মীদের শিক্ষা ও প্রশিক্ষণের বিনিয়োগ 2023 সালের তুলনায় 13% বৃদ্ধি পেয়েছে এবং অত্যন্ত দক্ষ কর্মীদের অনুপাত 5% বৃদ্ধি পেয়েছে।
চংয়ের প্রস্তাবটি অল চায়না ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন থেকেও ইতিবাচক সাড়া পেয়েছে, যা প্রাসঙ্গিক ব্যবস্থা উন্নত করা, প্রতিভা বিকাশের সহায়তাকারী নীতিগুলোকে ত্বরান্বিত করা এবং উদ্ভাবনী স্টুডিওগুলোর জন্য তহবিল স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে। এই বছরের এনপিসি অধিবেশনে বিশ্ববিদ্যালয়, শিল্প ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় গড়ে তুলতে একটি নতুন প্রস্তাব জমা দেওয়ার পরিকল্পনা করেছেন চং। তার এই পরিকল্পনার মাধ্যমে জ্ঞান এবং প্রযুক্তিকে দক্ষতার সাথে উৎপাদনে রূপান্তর করা যায় এবং শিল্প আপগ্রেডের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন কর্মী বাহিনী তৈরি করা সম্ভব। চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD এবং ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান DJI বিশ্বের প্রথম মাউন্টেড ড্রোন সিস্টেম কার চালু করেছে। প্রযুক্তি দুনিয়ায় এটি যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD এবং বিশ্বের শীর্ষস্থানীয় ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান DJI গেল রোববার যৌথভাবে বিশ্বের প্রথম সমন্বিত যান মাউন্টেড ড্রোন সিস্টেম লিং ইউয়ান লঞ্চ করেছে। এর ফলে BYD বিশ্বের প্রথম অটোমেকার হয়ে উঠেছে যারা অনবোর্ড ড্রোন প্রযুক্তি সমৃদ্ধ গাড়ি ব্যাপকভাবে উৎপাদন করছে। নতুন এই গাড়ি চালকরা এক ক্লিকেই রাস্তার ছবি, ট্রাফিক পর্যবেক্ষণ কিংবা জরুরি পরিস্থিতিতে এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন BYD চেয়ারম্যান। BYD ও DJI এর মধ্যে সহযোগিতা কেবল একটি গাড়িতে ড্রোন স্থাপন করা নয়, বরং গাড়ির নকশাকে ভূমি থেকে পুনরায় চালু করা, গাড়ি এবং ড্রোনের মধ্যে গভীর সংমিশ্রণ অর্জন করা। পর্যবেক্ষকরা এই উদ্যোগকে ডিজিটাল এবং মোটর গাড়ি প্রযুক্তি একীভূত করার ক্ষেত্রে একটি সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন। পাশাপাশি স্মার্ট গতিশীলতা এবং আকাশপথে প্রয়োগের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এটি ডিজিটাল এবং মোটর গাড়ি খাতের মধ্যে একটি ক্রস ইন্ডাস্ট্রি সহযোগিতা, যা অবিশ্বাস্যভাবে দুর্দান্ত। প্রকল্পটি 200 মিলিয়ন ইউয়ান ডলারের হিসেবে, যা 27.5 মিলিয়ন মার্কিন ডলারের একটি যৌথ উদ্ভাবনী তহবিল থেকে এসেছে, যার সাথে 185টি গবেষণা ও উন্নয়ন সাফল্যের জন্য 2000 প্রকৌশলী জড়িত। সংশ্লিষ্টরা বলছেন BYD এবং DJI এর যুগান্তকারী এই মাউন্টেড ড্রোন সিস্টেম চীনের ক্রমবর্ধমান বেসরকারি খাতকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। চীনে শুরু হয়েছে এক অভিনব রেলগাড়ির যাত্রা, তবে এর আরোহী মানুষ নয়, বরং ফসল। দক্ষিণ চীনের ইউনান প্রদেশের একটি কাউন্টির ক্ষেতের মধ্য দিয়ে যাওয়া এই রেল ব্যবস্থা কৃষি খাতে যোগ করেছে নতুন মাত্রা। কৃষিকাজে ব্যবহারের জন্য স্মার্ট মিনি ট্রেন উল্লেখযোগ্যভাবে সবজি পরিবহনকে ত্বরান্বিত করে কমিয়ে দিচ্ছে শ্রম খরচ। ট্রেন চলছে কিন্তু তাতে নেই যাত্রী, শুধু শস্য নিয়ে চলছে জমির মাঝ দিয়ে। এমন ব্যতিক্রমী এই উদ্যোগ চীনের ইউনান প্রদেশে। দক্ষিণাঞ্চলের এই প্রদেশে ক্ষেতের মধ্য দিয়ে একটি অভিনব রেল ব্যবস্থা খামার কার্যক্রমকে দিচ্ছে নতুন এক রূপ। কারণ কৃষি ব্যবহারের জন্য তৈরি স্মার্ট মিনি ট্রেন একই সাথে যেমন উল্লেখযোগ্যভাবে সবজি পরিবহনকে ত্বরান্বিত করে, তেমনি কমিয়ে আনে শ্রমিক খরচও। শ্রমিকরা বেগুন সংগ্রহ করে চাপিয়ে দেয় ক্ষেতের মাঝে চালবিহীন এই মিনি ট্রেনে। এরপর রিমোট কন্ট্রোলের সাহায্যে ট্রেনটি ক্ষেত থেকে সরাসরি প্যাকেজিং ওয়ার্কশপে পৌঁছে দেয় এই সবজির ঝুড়ি, যেখানে সবজিগুলোকে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। মিনি ট্রেন হলো মূলত একটি ছোট পরিবহনের ব্যবস্থা, যা দুর্গম ভূখণ্ডে সবজি খামারের কাজ বাঁচাতে তৈরি করা হয়েছে। একটি বৈদ্যুতিক মোটর, সমতল কার্গো প্ল্যাটফর্ম এবং একটি আধুনিক ট্র্যাক সিস্টেম দিয়ে সজ্জিত এই যানটি একবারে 200 কিলোগ্রাম পর্যন্ত বহন করতে পারে। ট্রেনটিতে উন্নত নানা বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে রয়েছে স্থিতিশীল চড়াই উতরাই পরিবহন, নমনীয় বাঁক, সামনের দিকে এবং বিপরীত দিকে চলাচলের সক্ষমতা এবং জরুরি ব্রেকিং, যা এটি পাহাড়ের জটিল ভূখণ্ড জুড়ে শাকসবজি, সার এবং অন্যান্য কৃষি পরিবহনের কাজে ব্যবহার করা হয়। এতে চাষিদের সময়, শ্রম, খরচ সবটাই কমে আসে।
স্থানীয় কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে পাহাড়ি অঞ্চলে কৃষি যান্ত্রিকরণের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আসছিল। সম্প্রতি এই সমস্যার সমাধান করেছেন এই মিনি ট্রেনের মতো উদ্ভাবনী কৌশলগুলো। বীজ বপনের জন্য ড্রোন এবং পরিবহনের জন্য মিনি ট্রেন সহ স্মার্ট কৃষি সরঞ্জামের ব্যবহার অঞ্চলটির কৃষি পদ্ধতিগুলোকে দ্রুত রূপান্তরিত করছে এবং কৃষকদের আয় বৃদ্ধিতেও সহায়তা করছে। শুধুমাত্র মেংডিং শহরে 93,000 হেক্টরের বেশি জমিতে সবজি উৎপাদন করা হয়, যার বার্ষিক উৎপাদন 4,80,000 টন। এই বিপুল পরিমাণ ফসলের বাজার মূল্য 2.5 বিলিয়ন ইউয়ান বা প্রায় 350 মিলিয়ন মার্কিন ডলার। চলচ্চিত্রে একের পর এক বাজিমাত চীনের। কিছুদিন আগে নববর্ষের লম্বা ছুটিতে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর বক্স অফিস সাফল্য পুনর্জীবিত করেছে বিনিয়োগকারীদের আস্থা। চীনের সাংস্কৃতিক শিল্প ও চলচ্চিত্র সম্পর্কিত পণ্যের বাজারও দ্রুত বড় হচ্ছে। অনেকেই মাঠে নামছেন এই ব্যবসা নিয়ে। চীনা নববর্ষের ছুটিতে যেসব ছবি মুক্তি পেয়েছে সেসব বক্স অফিসে ঝড় তুলেছে। ব্যবসায়ীদের জন্য বড় সাফল্য বয়ে এনেছে চলচ্চিত্রগুলো। এই সাফল্য চীনের সাংস্কৃতিক শিল্পের প্রতি বিনিয়োগকারীদের আস্থা পুনর্জীবিত করেছে। শুধু সিনেমা নয়, চলচ্চিত্র সম্পর্কিত পণ্যের বাজারেও আকৃষ্ট করেছে বিনিয়োগকারীদের। চাহিদা বাড়ার কারণে এই খাতের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেটি ব্যবসায়ীদের আরও আগ্রহী করেছে। উদাহরণ হিসেবে দেখা যায় ছেংডু ভিত্তিক একটি খেলনা এবং শৌখিন মূর্তি সরবরাহের কোম্পানি। ছুটির শেষ হলেও নিস্তার নেই এখানকার কর্মীদের। দিনভর কাজ করে যাচ্ছে তারা, কারণ চলচ্চিত্র সম্পর্কিত পণ্যের চাহিদা কমে যাওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না, বরং দিন দিন তা বেড়েই চলেছে। বর্ধিত চাহিদা খেলনা খাতের বাইরেও বিস্তৃত। অ্যানিমেশন স্টুডিওগুলির কিছু মৌলিক কাজ বিনিয়োগকারীদের আগ্রহের কারণ হয়েছে। আগে আমরা বিনিয়োগকারীদের কাছ থেকে খুব কমই আগ্রহ দেখেছি, কিন্তু চীনা নববর্ষের পর থেকে 3 বা 4টি বিনিয়োগ সংস্থা দৃঢ় বিনিয়োগের ইচ্ছা নিয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করেছে। এই বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছে বেশ কিছু সিভি সোর্সের জরিপ সংস্থা। তাদের মতে বিনোদন এবং মিডিয়া খাতে অর্থায়ন চুক্তির সংখ্যা আগের মাসের তুলনায় জানুয়ারিতে প্রায় 40% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।